ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উঁচু জোয়ারের পানি ঢুকছে ভাঙা বাঁধ দিয়ে। দুর্ভোগে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্থানে। দাবি মানুষের যে আমরা খাদ্য সহায়তা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। দীর্ঘ এক বছরে পুনরায় সংস্কার না করার কারণে আজকে আমরা আবার এই ভোগান্তির মধ্যে পড়ছি। ঝুঁকিতে কক্সবাজারের মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ এখন অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দোকানদান ভাঙে গেছে, রাস্তাঘাট ভাঙে গেছে। মানে এখনই যদি আপনার ফলো আপে না নিয়ে আসা হয় তাহলে হয়তো মেরিন ড্রাইভটা বাঁচানো যাবে না। 3 দিন পর চালু হলো যাত্রীবাহী লঞ্চ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের টিকা। পাবেন 12 বছরের ওপরের সবাই। প্রতি ডোজ $10 চীনের সিনোফার্মার টিকা কিনছে সরকার। চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম সারা দেশে পৌঁছে দিতে ম্যাঙ্গো ট্রেন চালু। বিশ্ব ব্যাংকের সঙ্গে মিলে রেলকে ধ্বংস করতে চেয়েছিল বেগম জিয়া, বললেন প্রধানমন্ত্রী। টানা 1 সপ্তাহ দুর্ভোগের পর সৌদিগামীদের হোটেল কোয়ারেন্টাইনের খরচ দেওয়ার ঘোষণা প্রবাসী মন্ত্রণালয়ের। পাবেন সর্বোচ্চ 25,000 টাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উঁচু জোয়ারে বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় বাঁধ দিয়ে ঢুকছে পানি। প্লাবিত হয়েছে একের পর এক গ্রাম। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না থাকায় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার আশঙ্কা করছে এলাকাবাসী। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে খুলনার কয়রা উপজেলার একের পর এক গ্রাম। স্বেচ্ছাশ্রমে নারী পুরুষ নির্বিশেষে অক্লান্ত পরিশ্রম করার পরও গত দুদিনে বেড়িবাঁধ সংস্কার করা সম্ভব হয়নি। অনেকেই বাড়িঘর ছেড়ে নিজেদের আসবাবপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। গবাদি পশু পাখির অবস্থান সড়কে। প্রাকৃতিক উদ্বস্তুতে পরিণত হচ্ছে এলাকার মানুষ। তাদের অভিযোগ, গত দুদিনে দুর্গত এসব এলাকায় কোনো সহায়তা পৌঁছায়নি। অন্য জায়গা অন্য লোকের ঘরে এসে বসে রয়েছে, রুগী নিয়ে যাবো, কোথায় যাওয়ার জায়গা নেই। আর পানি উন্নয়ন বোর্ডের থেকে এখনো আমরা কোনো সহায়তা পাইনি। একটাই এখন করার দাবি মানুষের যে আমরা খাদ্য সহায়তা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। এদিকে কয়রা উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাজপুর ইউনিয়নের বেড়িবাঁধের ভেঙে যাওয়া 5টি স্থান সংস্কার করা সম্ভব হয়নি। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, যেখানে 1 লাখ জিও ব্যাগ বাঁধ সংস্কারের প্রয়োজন, সেখানে সামান্য ব্যাগ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে অর্ধলক্ষ মানুষের জনবসতি রক্ষা করা সম্ভব নয়। দীর্ঘ এক বছরে পুনরায় সংস্কার না করার কারণে আজকে আমরা আবার এই ভোগান্তির মধ্যে পড়ছি। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, কয়রা উপজেলার যে কটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল তার বেশিরভাগই সংস্কার করা হয়েছে। দুবাই এক বোল্ডারের আংটিহারা এবং পদ্মপুকুর নামক একটা জায়গা, যে জায়গায় সম্পূর্ণ ব্রিজ হয়েছিল, স্থানীয় জনগণের সহায়তায় আমরা দুটি ক্লোজারই ক্লোজ করতে সক্ষম হয়েছি। কয়রা উপজেলায় অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে 5টি ইউনিয়ন। উপকূলীয় এলাকার নদ নদীগুলোর জোয়ারের পানি অস্বাভাবিক রকমের বৃদ্ধি পাওয়ার কারণে খুলনার কয়রা উপজেলায় প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। এ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী প্রায় 6,000 বসতবাড়ি এবং 25,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে ঝুঁকিতে পড়েছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ। বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। যে কোনো মুহূর্তে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন চালকরা। জেলার ব্যবসায়ীরা বলছেন, ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে তাদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের তীর ঘেঁষে দেশের সবচেয়ে দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক। এই সড়কে প্রতিদিন যাতায়াত করে শত শত যানবাহন। কিন্তু ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানি আছড়ে পড়ছে এই সড়কে। বিশাল বিশাল ঢেউয়ের আঘাতে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর, হিমছড়ি ও পাতুয়ার টেক পয়েন্টে। জিও ব্যাগও ভাঙন রক্ষা করতে পারছে না মেরিন ড্রাইভ সড়কে। ফলে এই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শঙ্কা করছেন গাড়ির চালকরা। হিমছড়ি থেকে শুরু করে আপনার পাটোয়ার টেকের ওদিকে, আপনার ইনানির ওদিকে, আর এদিকে দরিয়ানগর,
ওইদিকে ভাঙন বেশি দেখতে পারতেছি। মানে এখনই যদি আপনার ফলো আপে না নিয়ে আসা হয় তাহলে হয়তো মেরিন ড্রাইভটা বাঁচানো যাবে না। প্রবল জোয়ারে শুধু সড়ক নয়, চরম ঝুঁকিতে আছেন এই সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানের পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যে জোয়ারের পানিতে বিলীন হয়েছে 20টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান, আর যা আছে তাও হুমকির মুখে বলে দাবি স্থানীয় ও ব্যবসায়ীদের। এগুলো পানি আমরা আজ করে দেখি নাই, এই রুট ঘাট দোকানপাট এখন ব্যাঙ্গাতে চলে গেছে, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকেও জোয়ারের সময় সে একই অবস্থা। আর হিমছড়ি পুলিশ পাড়ির এই ইনচার্জ জানালেন, প্রবল জোয়ারে ভাঙন দেখা দিলেও সড়কটি রক্ষায় সেনাবাহিনী কাজ করছে। কিছু কিছু জায়গায় ভাঙন দেখা যাচ্ছে, এটা প্রতিরোধ করার জন্য সেনাবাহিনী তৎপর আছে, কালকেও কিছু কাজ করছে, আর আমরাও এখান থেকে তাদের সহযোগিতা করতেছি। 4 বছর আগে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইয়াসের প্রভাবে প্রবল ঢেউয়ে শিমুলিয়া ঘাটের পন্টুন ভেঙে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। এছাড়া পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে সকাল থেকে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার। এতে দুর্ভোগে সাধারণ যাত্রীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে শিমুলিয়া ঘাটে। ইতোমধ্যে ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে 2 নম্বর ফেরিঘাটের পন্টুন। অন্য 3 ঘাটের অবস্থাও নাজুক। পানি বেড়ে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে সড়ক। অতিরিক্ত পানি বৃদ্ধির কারণে প্রত্যেকটা ঘাটের রেমের গোড়ায় পানি, বৈরী আবহাওয়া এবং প্রচণ্ড রোলিং হইতেছে। এই অবস্থায় মঙ্গলবার বিকেল থেকে শিমুলিয়া বাংলা বাজার নৌরুট দিয়ে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পদ্মা পাড়ি দিতে গিয়ে আটকা পড়ে শত শত মানুষ। এতে দুর্ভোগের মাত্রা পৌঁছে চরমে। এখন পর্যন্ত আমরা যাই যে পারাপার হইতে পারতাছি না। আমগো তো বাড়িতে অনেক কাজ আছে, অনেক সমস্যা আছে। সকাল থেকে এখানে বাচ্চার কাছে নিয়ে খুব কষ্টে আছি। অনেকের পেটে ভাত নাই, মানুষ বাড়ি যাইব, কত রোগী আছে এখানে। এদিকে শিমুলিয়া ঘাট বন্ধের প্রভাব পড়েছে পাটুরিয়া ঘাটে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন যানবাহনে করে ঘাটে ভিড় করেন যাত্রীরা। তবে বৃষ্টি আর প্রবল বাতাসে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে পদ্মা পাড়ি দিতে সময় লাগছে কয়েক গুণ বেশি। পারাপারের অপেক্ষায় থেকে সাধারণ মানুষ ও গাড়ি চালকরাও পোহাচ্ছেন দুর্ভোগ। এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আর আমরা অনেকক্ষণ এখানে সিরিয়াল দিয়ে আছি। ঘাটের ওইপার থেকে আইছি, মরদ থেকে এখানে 2 ঘন্টা 3 ঘন্টা। পাটুরিয়া দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 2টি ফেরি বিকল থাকায় বর্তমানে 18টি ফেরি চলাচল করছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে 3 দিন বন্ধ থাকার পর ঢাকা বরিশাল নৌরুটে আজ রাত থেকে চলবে যাত্রীবাহী লঞ্চ। এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ধন্যবাদ। আসলে আজকে ঠিক 12টার দিকে বরিশাল থেকে শুরু করে সারা দেশের নৌযান চলাচল স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে বিএডব্লিউটিএ, এবং সেই ঘোষণা অনুসারে রাত 8:30 থেকে কিন্তু বরিশাল নদীবন্দর থেকে রাজধানীমুখী হবে লঞ্চগুলো। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। বরিশাল নদীবন্দরে এই মুহূর্তে কিন্তু ঠিক 6টি লঞ্চ রয়েছে। এই লঞ্চগুলোকে প্রত্যেকটি লঞ্চেই কিন্তু আমরা গিয়েছিলাম। সেখানে আমরা যেটা দেখেছি যে কোনো দিনের তুলনায় আজকে কিন্তু যাত্রী সংখ্যা তুলনামূলক একটু বেশি। এই কারণে আজকে বৃহস্পতিবার হওয়ার কারণে শুক্র এবং শনিবার সামনের 2টো দিন সরকারি ছুটি থাকার কারণে কিন্তু আসলে এই যাত্রীদের সংখ্যা একটু বেশি। সরকার যে কারণে যেভাবে নির্দেশনা দিয়েছিলেন স্বাস্থ্যবিধি মেনে যাত্রী লঞ্চগুলো চলাচলের ব্যাপারে, সেই বিষয়টি কিন্তু ঠিক পুরোপুরি উপকৃত হচ্ছে না, আবার পুরোপুরি মেনেও চলা হচ্ছে না। যেমন আমরা যেটা দেখেছি যে যাত্রীদের মধ্যে অনেকেই কিন্তু মাস্ক পরে এসেছেন, আবার অনেকেই দেখা যাচ্ছে যে বিএডব্লিউটিএ কর্তৃপক্ষ এবং লঞ্চের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু শত বলার পরও যখন লঞ্চে প্রবেশ করেন তখন কিন্তু তাদের সঙ্গে মাস্কটি থাকে। ভেতরে প্রবেশ করার পর কিন্তু অনেকেই মাস্কটি খুলে তার ইচ্ছা মতোই কিন্তু বিচরণ করেন, এবং এই কারণেই কিন্তু করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, এবং সেই বিষয়টিকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল সরকারের পক্ষ থেকে, এবং সেই বিষয়টি মেনেই কিন্তু লঞ্চ চলাচল বন্ধ ছিল। এবং আজকে যখন ঘোষণা দেওয়া হলো তারপরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 2 ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ যেগুলো রয়েছে সেগুলো চলতে পারবে, এবং সেই নির্দেশনা মেনেই কিন্তু আজকে রাতে বরিশাল থেকে 6টি লঞ্চ রাজধানীমুখী হচ্ছে। এই ছিল মোটামুটি বরিশাল থেকে দুর্যোগকালীন আবহাওয়ার পরে যে লঞ্চ চলাচল শুরু হচ্ছে তার সর্বশেষ তথ্য।
ঢাকা বরিশাল নৌ রুটে আজ রাত থেকে চলবে যাত্রীবাহী লঞ্চ। সে খবর জানাতেই বরিশাল নদী বন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। ঘূর্ণিঝড় ইয়াস সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ভারতের পূর্ব উপকূলে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল জুড়ে এখন ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতচিহ্ন। দুই রাজ্যে 1 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যুর খবর পাওয়া গেছে 5 জনের। 1.5 শতাধিক বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দী দিন কাটছে লাখ লাখ মানুষের। পশ্চিমবঙ্গে প্রায় 1100 গ্রাম প্লাবিত। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও এখনো পর্যন্ত উত্তাল উড়িষ্যার সমুদ্র। লাখ লাখ মানুষ যাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল তাদের অধিকাংশই এখনো ফিরতে পারেননি। পানিবন্দীও অনেকে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে মনে করা হচ্ছে। বাতাসের শব্দেই এখন ভয় লাগছে। উদ্ধারকারী দলের কোনো সদস্যই এখনো আমাদের এখানে আসেনি। পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর 24 পরগনা, দীঘা, পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রামে ঝড়ে বেশ প্রভাব পড়েছে। ইয়াসের বিপর্যয়ের পরে আরও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে বুধবার সকালে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 3টি জাহাজ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে গেছে। প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় 1100 গ্রাম। এতে কমপক্ষে 50,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। যেহেতু ডিএম এবং আদার অফিসাররা ফিল্ডে আছেন, তাই তারা ফুল ড্যামেজ রিপোর্টটা তৈরি করে আগে মানুষকে বাঁচাক, তারপরে তারা এই রিপোর্টটা তৈরি করে আমাদের কাছে দেবেন। শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতি কাটিয়ে উঠতে পরবর্তী দিক নির্দেশনা দেবেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে। সুব্রত আচার্য, সময় সংবাদ। দেশে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের করোনা টিকা অনুমোদন দিল ওষুধ প্রশাসন অধিদপ্তর। 12 বছরের বেশি বয়সী সবাই এই টিকা নিতে পারবেন। এদিকে প্রতি ডোজ $10 চীনের সিনোফার্মার 1.5 কোটি ডোজ টিকা কিনছে সরকার, যা আসবে জুন মাস থেকে। আজ সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। ভারতের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ বন্ধ করে দিলে করোনা ভ্যাকসিন কার্যক্রম অনিশ্চয়তায় পড়ে যায়। এই অবস্থায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দেন দরবার করছে বাংলাদেশ। এরই মধ্যে চীন তাদের সিনোফার্মার টিকার 5 লাখ ডোজ উপহার হিসেবে দিয়েছে। আরও 6 লাখ ডোজ দেওয়ার প্রতিশ্রুতিও পাওয়া গেছে। এরই মধ্যে উপহার পাওয়া টিকা দেওয়াও শুরু হয়েছে। এই অবস্থায় সিনোফার্মা থেকে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে মোট 1.5 কোটি টিকা কেনার প্রস্তাব অনুমোদন দিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চীনের কাছ থেকে টিকা কিনতে বাংলাদেশের খরচ হবে ডোজ প্রতি $10 করে। চীনের সিনোফার্ম কর্তৃক প্রতি মাসে 50 লক্ষ ডোজ SARS-CoV-2 ভ্যাকসিন সরবরাহ করা হবে। টোটাল ভ্যাকসিনের মূল্য দাঁড়াবে $150 মিলিয়ন মার্কিন ডলার, আর বাংলাদেশি টাকায় 1,267 কোটি 50 লক্ষ টাকা। এদিকে চতুর্থ ভ্যাকসিন হিসেবে ফাইজার ভ্যাকসিন করোনা প্রতিরোধে দেশের মানুষের শরীরে প্রয়োগের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ভ্যাকসিনটি দেয়া যাবে 12 বছরের ওপরের বয়সী সবাইকে। 2 ডোজের এ ভ্যাকসিন প্রথম ডোজের 3-4 সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ। ফাইজারের টিকা দেওয়ার ব্যাপারে আমাদের বিশদ পরিকল্পনা এখনো হয়নি। আমাদের ডিজি ড্রাগ, তারপর হচ্ছে সিএমএসডি, তারপরে আমাদের MNCH, সবার যে সহায়তাটা লাগে সেই সহায়তা নিয়েই আমাদের কাজটা করতে হবে। তো সেটার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। আজকে অস্ট্রেলিয়ার নতুন অ্যাম্বাসেডর আসছেন। তাদের দেশের লোক সংখ্যা হলো 25 মিলিয়ন, আর তাদের দেশে নাকি 93 মিলিয়ন ভ্যাকসিন আছে। ওদের বললাম 25 মিলিয়নের মধ্যে সবাইকে তো ভ্যাকসিন দিবে না, হয়তো বেশি হইলে লাগবে 11 মিলিয়ন, 10 মিলিয়ন, 11 মিলিয়ন লাগবে। তো বাকি এই যে 80 মিলিয়ন এটা কি করবে? এবং এটা খুবই অন্যায়। তোমরা ইউ শুড গিভ ইট টু আস। এরই মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান তিনি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিকে নীতি বানিয়ে বেগম খালেদা জিয়ার সরকার বিশ্বব্যাংকের পরামর্শে দেশের রেল খাতকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। তিনি বলেন, বাইরের কারো পরামর্শে নয়, দেশের মানুষের প্রয়োজন বুঝেই সারা দেশে রেল নেটওয়ার্ক সম্প্রসারণ করছে সরকার। সকালে ভিডিও কনফারেন্সে চাঁপাইনবাবগঞ্জের ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে একথা বলেন তিনি।
এর আগে গণভবন থেকেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেন আগারগাঁওয়ে নবনির্মিত ডাকভবন। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ শুধু দেশেই নয়, বিশ্বেও এই জেলার খ্যাতি আমের দেশ হিসেবে। করোনাকালে ঘোর লকডাউনের মধ্যেও মানুষের মৌসুমি এই ফলটির প্রাপ্তি নিশ্চিত করতে এবারও চালু হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেন সার্ভিস ও মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমের মৌসুম ভালো সুমিষ্ট আম যাতে সারা বাংলাদেশের মানুষ এটা খেতে পারে আর ব্যবসা বাণিজ্যটাও যাতে সম্প্রসারিত হয়। সরকার প্রধান বলেন, রেল নেটওয়ার্ক দেশের সব জেলায় সম্প্রসারণে ধাপে ধাপে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপি সরকার আমলে বিশেষ করে খালেদা জিয়া ক্ষমতা এসে তারা ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শক্রমে রেলের সম্পূর্ণ যোগাযোগগুলি বন্ধ করে দেওয়ার কাজ নিয়েছিল। এর আগে গণভবন থেকেই রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের নবনির্মিত ডাক ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিলুপ্তপ্রায় ডাক বাক্সের আদলে নির্মিত দৃষ্টিনন্দন এই ভবনটি থেকে এখন পরিচালিত হবে দেশের পোস্টাল সার্ভিস। এ সময় শেখ হাসিনা প্রযুক্তি ব্যবহার করে ডাক সেবাকে বহুমুখী করার তাগিদ দেন। এখন বেশিরভাগই অনলাইন সেবা চলছে, ক্রয় বিক্রয় চলছে, খাদ্যদ্রব্য থেকে শুরু করে ফলমূল তৈরি তরকারি এগুলোও যেন ডাকের মাধ্যমে পাঠানো যায়। যেন আমি যে মনে করি এখন আমি রান্না করে এখান থেকে আমি আরেক জেলায় খাবার পাঠাবো বা কোনো আত্মীয়কে পাঠাবো। জেলা ও বিভাগীয় শহরের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডাক বিভাগের ওয়্যার হাউস স্থাপনে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। ভালো থাকবে সেই ধরনের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে ম্যাঙ্গো ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন 5টি বগিতে 10টি গন্তব্যে 150 টন আম পরিবহন করবে। তবে ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, ব্যাপক ভিত্তিতে আম পাঠাতে না পারলে ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে আমে ভরা মৌসুমে করোনা পরিস্থিতির অবনতিতে চলছে বিশেষ লকডাউন। তাতে আম পরিবহন নিয়ে দুশ্চিন্তায় পড়ে জেলার 30,000 ব্যবসায়ী, বাগান মালিক ও সংশ্লিষ্ট জনেরা। সে দুশ্চিন্তা কাটাতে বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে আম পৌঁছে দিতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হয়। টাঙ্গাইল থেকে শুরু করে গাজীপুর এবং তেজগাঁও বিভিন্ন জায়গায় কিন্তু এই আম তারা ড্রপ করতে পারবে। আমরা 10টা স্টপেজ ইতিমধ্যে দিয়েছি, প্রয়োজনে আমরা স্টপেজ আরও বাড়াবো। আমরা বিভিন্ন ট্রেনে লাগেজ ভ্যান লাগিয়ে দেবো। আমরা ঈশ্বরদীতে আমরা ডিটাচ করে এগুলিকেও আমরা ঢাকা নেওয়ার ব্যবস্থা করব। তবে জেলার ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, উৎপাদনের তুলনায় ট্রেনে স্বল্প পরিমাণে পরিবহন ব্যবস্থায় সুফল পাবে না আম ব্যবসায়ীরা। গত বছরও এই ট্রেনের সার্ভিস ছিল ম্যাঙ্গো স্পেশাল, সেটারও কোনো সুফল আমরা সেভাবে পাইনি। সড়ক পথে 1-1.5 টন মাল প্রতিদিন হবে। আর বারবার হাত বদলে আম নষ্টের শঙ্কা বাগান মালিকদের। বিভিন্ন কেন্দ্র থেকে এই চাঁপাইনো সেন্টারে আম নিয়ে এসে আবার ঢাকা থেকে বিভিন্ন ডোর টুর যাওয়া, আমের যে মান সে সই নষ্ট হয়ে যাবে। লেবার কস্টিংয়ের দিক দিয়ে যে আমাদের ট্রেন আম দিয়ে পোষায় না। জেলার 34,000 হেক্টর আম বাগান থেকে প্রায় 3.25 লাখ মেট্রিক টন আমের উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের, যার বাজার মূল্য প্রায় 1500 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। টানা 1 সপ্তাহ দুর্ভোগের পর সৌদিগামীদের হোটেল কোয়ারেন্টাইন খরচের টাকা দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা দিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে কোয়ারেন্টাইন খরচের 25,000 টাকা দেওয়া হবে। সামনের দিনে যারা যাবেন তাদের টাকা এয়ারলাইন্সকে পরিশোধ করা হবে। আর গত 20 মে থেকে এরই মধ্যে যারা সৌদি গিয়েছেন তাদের অর্থ দেওয়ার কথাও ভাবছেন। সৌদি আরবে যেতে কোয়ারেন্টাইন সংক্রান্ত সৌদি সরকারের নির্দেশনায় বিপাকে হাজার হাজার প্রবাসী কর্মী। অনিশ্চয়তায় পড়ে অনেকের কর্মস্থলে যাত্রা। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে হোটেল খরচ। এই অবস্থায় যেসব সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ 30 জুনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তাদের কোয়ারেন্টাইন খরচ মেটাতে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানালেন, কোয়ারেন্টাইন খরচের 50% কিংবা 25,000 টাকা, এ দুইয়ের মধ্যে যে অর্থ কম হবে সেটি প্রণোদনা হিসেবে দেওয়া হবে। গত 20 মে থেকে যারা সৌদি আরব গিয়েছেন তাদেরও এ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রায়োরিটি হিসাবে আমরা দেব যারা রিটার্নই আছে। নতুন যারা আছে ওরা কিন্তু আপাতত আমরা হিসাবে আনবো না। রিটার্নে যারা ছুটিতে এসছে ওরা ফেরত যাবে,
ওরাই কিন্তু বেশি বিপদে। তবে হোটেল বুকিং নিয়েও দেখা দিয়েছে নানা জটিলতা। প্রতিদিনই বাতিল হচ্ছে অনেক সৌদি প্রবাসীর যাত্রা। প্রবাসীদের সব ধরনের সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জানালেন, রোববার আন্তঃমন্ত্রণালয় সভায় বসতে যাচ্ছেন নীতি নির্ধারকরা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করলেন, ওনার যে কথা হলো তার শ্রমিকদের কোনো ক্ষতি যে না হয়, আমরা কিভাবে ওদেরকে হেল্প করতে পারি, এটা আমাদেরকে সব পদক্ষেপ নিতে হবে। প্রবাসীদের কম খরচে কোয়ারেন্টিন নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূতকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলেও জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ। ওয়াজের নামে উগ্রবাদ ছড়ানো বা ধর্মের নামে সহিংস কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না বলে জানিয়েছেন আলেম ওলামা ও পীর মাশায়েখরা। রাজধানীতে এক সমাবেশে উগ্রবাদ ও সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সহিংসতা সৃষ্টি করলে কোনো পরিচয় না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী। আর তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই সহিংসতা ছড়ানো এবং তাণ্ডব সৃষ্টিতে সরল মনা আলেমদের ব্যবহার করছে হেফাজত নেতারা। শনিবার রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স হলে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দেশের কয়েক হাজার আলেম ওলামা ও পীর মাশায়েখ অংশ নেন। এ সময় তারা বলেন, সম্প্রতি হেফাজতে ইসলামের ব্যানারে আলেম নামধারী কিছু ব্যক্তির উগ্রবাদী বক্তব্য আর সহিংস কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। ভূমি অফিস পুড়িয়ে দেওয়া হলো, সেখানে আমরা টুপিওয়ালারা আমাদের হাতে লাঠি, না, এটা হতে পারে না। আলেম ওলামা ও পীর মাশায়েখরা ইসলামের নামে সহিংসতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। যারা সন্ত্রাসবাদ করে তাদের বিপক্ষে অবস্থান করে তাদেরকে আমার এই সোনার বাংলাদেশ থেকে নির্মূল করতে চাই। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সহিংসতা ও তাণ্ডবে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। যারা বিভিন্ন আঙ্গিকে ফেসবুকে নানাভাবে ছড়াতে চেষ্টা করেন, আমি মনে করব তারা জাতির শত্রু, বাঙালি জাতির শত্রু, দেশের শত্রু। আলেম নামধারী কিছু হেফাজত নেতা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সরলমনা আলেমদের ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। কোনো আলেমের রাজনৈতিক উদ্দেশ্য থাকে না, তিনি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য, বয়ান করেন। যারা ইসলামের কথা বলে ফায়ার সার্ভিসের অফিস জ্বালিয়ে দিয়েছে, এরা হচ্ছে ইসলামের শত্রু। হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পাকিস্তানের অর্থায়ন ও জামায়াতের নীল নকশায় তাণ্ডব সৃষ্টিকারীদের চিহ্নিত করার দাবি জানান আলোচনায় অংশগ্রহণকারীরা। মরহুম শাহ আহমদ শফি, শাকির আহমেদ, সময় সংবাদ। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর। লঙ্কানদের হোয়াইট ওয়াশের লক্ষ্যে শুক্রবার মাঠে নামবে টাইগাররা। সিরিজ নিশ্চিত করলেও দলগতভাবে সেরা পারফরমেন্স দিতে না পারার আক্ষেপ শেষ ম্যাচে ঘটাতে চান মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে টানা 2 হারের পরও তারুণ্য নির্ভর দলটার ওপরেই আস্থা রাখছেন লঙ্কান কোচ। দু দলের ম্যাচ মাঠে গড়াবে দুপুর 1টায়। রোদে পুড়ে প্রথম আর বৃষ্টি স্নাত হয়ে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজটা নিজেদের করেছে টাইগাররা। তবে ম্যাচ দেখে মন ভরেনি টাইগার ভক্তদের, চোখ জুড়িয়েছে কেবল মুশফিক মাহমুদুল্লাহদের ব্যাটিং। মিরাজ, মুস্তাফিজরা মুগ্ধতা ছড়ালেও অনুজ্জ্বল টপ অর্ডারের ব্যাটাররা। মিডলে 2 সিনিয়র ধারাবাহিক নতুন পজিশনে প্রথম ম্যাচে থিতু হতে না পারায় অনুশীলনে বাড়তি মনোযোগ মোসাদ্দেকের। তৃতীয় ওয়ানডের জন্য মূল স্কোয়াডের বাইরে থেকে ডাকা হয়েছে ওপেনার নাইম শেখকে। কোচ ডমিঙ্গো নিবিড় নজর রাখছিলেন সিরিজে এখনো পর্যন্ত সুযোগ না পাওয়া সৌম্যর দিকেও। সাইফুদ্দিনের কনকাশন সাব হয়ে আলো ছড়িয়েছেন তাসকিন। একাদশে তাই আবারও পরিবর্তনের আভাস মিলছে। সে প্রশ্ন এড়িয়ে গেলেও রিয়াদের দৃঢ় বিশ্বাস শেষ ম্যাচে স্বরূপে ফিরবেন সাকিব আল হাসান। আর শেষটায় দলগত সেরা পারফরমেন্সের খোঁজে থাকবে লাল সবুজরা। প্রথম ম্যাচে হয়তোবা ভালো একটা স্টার্ট পেয়েছিল, হয়তোবা ক্যাপিটালাইজ করতে পারিনি, বাট আমি ভেরি মাচ শিওর ইনশাল্লাহ কালকের ম্যাচেও একটা বড় ইনিংস খেলবে। ওয়ার্ল্ড কাপের একটা কোয়ালিফাইংয়ের একটা বিষয় থাকে, তো প্রতিটা ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু আরও একটা অপরচুনিটি 10টা পয়েন্ট পাওয়ার, তো ওয়াই নট ইনশাল্লাহ আমরা যেন এটা আমাদের বেস্ট যেটা আমি আগে বললাম যে আমরা আমাদের বেস্ট পারফরমেন্সটা এখনও আমরা দিতে পারিনি, তো আমরা ওইটাই দেওয়ার চেষ্টা করব। স্বাগতিকদের ফেভারিট মেনে তারুণ্য নির্ভর দল নিয়েও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চেয়েছিল লঙ্কান কোচ। সে পরিকল্পনা ভেস্তে গেছে, তবে এখনও শিষ্যদের ওপর আস্থা রাখছেন মিকি। এই দলটা একেবারে তরুণ, 2023 বিশ্বকাপের জন্য এদের প্রস্তুত করা হচ্ছে। নিজস্ব কন্ডিশনে বাংলাদেশ ভালো
ভালো করবে এটা প্রত্যাশিত ছিল। তবে ওয়ানডে সুপার লিগের কারণে প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে আমরা সর্বোচ্চটা দিয়ে একটা জয় নিয়ে ফিরতে চাই। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ের পর পঞ্চম দেশ হিসেবে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের সুযোগ টাইগারদের সামনে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে উঁচু জোয়ারের পানি। দুর্ভোগে হাজার হাজার মানুষ, ঝুঁকিতে কক্সবাজারের মেরিন ড্রাইভ। 3 দিন পর চালু লঞ্চ। দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের টিকা। পাবেন 12 বছরের ওপরের সবাই। প্রতি ডোজ $10 চীনের সিনোফার্মার টিকা কিনছে সরকার। এবং টানা 1 সপ্তাহ দুর্ভোগের পর সৌদিগামীদের হোটেল কোয়ারেন্টাইনের খরচ দেওয়ার ঘোষণা প্রবাসী মন্ত্রণালয়ের। পাবেন সর্বোচ্চ 25,000 টাকা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।